আসসালামু আলাইকুম। আমরা ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা? আমরা ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা একটু জানাবে। আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, যেখান থেকে প্রতি বছরেই প্রিলি এবং লিখিত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সেটা হলো, আমরা যদি প্রথমে লিখি খাদ্য কাকে বলে, আমরা খাদ্যর সংজ্ঞাটা দেখি, তাহলে কি লিখবা? কঠিন, অর্ধতরল, তরল উপাদান, দেহ কর্তৃক গৃহীত হয়ে দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন ও পুষ্টি নিয়ন্ত্রিত হয়, তাকে খাদ্য বলে। আমরা ভালো করে দেখে নেব খাদ্য কি কি বলেছি। দেখো একটু, কঠিন, অর্ধতরল, তরল উপাদান, দেহ কর্তৃক গৃহীত হয়ে যদি আমাদের দেহের ক্ষয় পূরণ করে, বৃদ্ধি সাধন করি এবং পুষ্টি নিয়ন্ত্রণ করে, তাকে আমরা খাদ্য বলবো। বিষয়টা ক্লিয়ার কিনা? ধরো আমি, তুমি আমাকে কি বলতে পারবা কঠিন, অর্ধতরল, তরল ছাড়া কোনো খাদ্য আমরা খেয়ে থাকি যেটা আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও পুষ্টি নিয়ন্ত্রণ করবে? একটা নাম বলতে পারো কিনা দেখো। তাহলে আমরা বলতে চেয়েছি যেগুলো আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও পুষ্টি নিয়ন্ত্রণ করে, এরকম কঠিন, অর্ধতরল ও তরল উপাদান খাওয়াইলে সেটাকে আমরা খাদ্য বলে থাকি। ক্লিয়ার আশা করি। লেখা শেষ হলে বলবো যে স্যার ডান, শেষ হয়েছে। লেখা শেষ হলে রেসপন্স করতে হবে, স্যার শেষ হয়েছে। শেষ হয়েছে কিনা? ঠিক আছে। তাহলে পুষ্টি কাকে বলে? গৃহীত খাদ্যের যে সরল উপাদান, গৃহীত খাদ্যের যে সরল উপাদান দেহ কর্তৃক পরিশোষিত হয়, তাকে পুষ্টি বলে।
তাহলে কি বলেছি? গৃহীত খাদ্যের যে সরল উপাদান দেহ কর্তৃক পরিশোষিত হয় তাকে পুষ্টি বলে। ঠিক আছে? আমরা যদি সহজ করে বলি, ধরো আমরা ১ প্লেট ভাত খেলাম বা ১ পিস মাংস খেলাম বা ১ গ্লাস দুধ খেলাম। যেটা আমরা গ্রহণ করলাম সেটা হলো খাদ্য। আর ওই খাদ্যের যে অংশটুকু আমাদের দেহ কর্তৃক অ্যাবজর্পশন হলো, পরিশোষিত হলো সেটুকু হলো পুষ্টি। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ যেটুকু আমরা খেলাম সেটুকু খাদ্য, আর খাদ্যের যে অংশ আমরা পরিশোষণ করলাম সেটা হচ্ছে পুষ্টি। একটু দেখে নাও। সেটা হলো সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট যেটা। সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট। সুষম খাদ্য কত প্রকার? সুষম খাদ্য হলো ২ প্রকার। একটা হচ্ছে মুখ্য সুষম খাদ্য, আরেকটা হলো গৌণ সুষম খাদ্য। তাহলে একটু খেয়াল করে দেখতে হবে, একটা হলো মুখ্য সুষম খাদ্য, আরেকটা হলো গৌণ সুষম খাদ্য। আমরা মুখ্যকে কি বলতে পারি? মুখ্যকে বলতে পারি ম্যাক্রো ব্যালেন্সড ডায়েট। এখানে লেখা আছে, আর ওটা লিখলাম। আর গৌণকে আমরা বলতে পারি মাইক্রো ব্যালেন্সড ডায়েট। একটু খেয়াল করতে হবে, এটার উপাদান হলো, এটার উপাদান হলো ৩ টি। আর এটার উপাদান হলো ৩ টি। এই উপাদান ৩ টি, এখানে উপাদান ৩ টি। তাহলে সুষম খাদ্যের উপাদান কয়টি? ৬ টি। এই ৩ টা কি, কি একটু দেখে নাও। এই ৩ টা হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ। অনুপাত হলো ৪:১:১। আর এখানে হলো ভিটামিন, খনিজ লবণ, আর হলো পানি। একটু দেখো। আমাদের যেহেতু বোর্ডে লেখা আছে এটুকু আমরা ক্লিয়ার কিনা? পরীক্ষাতে যদি বলে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য কত প্রকার? বলবো ২ প্রকার। যদি বলে উপাদান বলবো ৬ টি। তাহলে মুখ্য উপাদান কয়টি? ৩ টি। গৌণ উপাদান কয়টি? ৩ টি। মুখ্য উপাদান ৩ টি, শর্করা, আমিষ, স্নেহ। অনুপাত হচ্ছে ৪:১:১। আর এই ৩ টা হলো ভিটামিন, খনিজ লবণ, পানি। আমরা জানি ভিটামিনের আরেক নাম হলো খাদ্যপ্রাণ। আর খনিজ লবণের ৪% হলো আ তোমার আ খনিজ লবণ হচ্ছে আমাদের দেহের মোট ৪%। আর এটা প্রত্যেকটি সেলের মধ্যে পানি থাকে হলো আ ৬০-৭০%। আমাদের বোর্ডের লেখাটুকু ক্লিয়ার কিনা? ইয়েস অ্যান্ড নো জানাবা।
ওকে, তাহলে ঠিক আছে। এখন আমরা যদি একটু বিষয়টা বুঝায় বলি, আমরা এইরকম একটা হিসাব করে রাখবো যে শর্করা হলো মান হলো ৪, আমিষের মান হলো এখানে ১, স্নেহের মান হলো ১। এই মানগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কারণ এখানে যদি চেঞ্জ করে পরীক্ষাতে দেয়, ধরো এরকম দিল যে আমিষ, শর্করা, স্নেহের অনুপাত কত? তখন আমরা কি দাগাবো বলো? এখানে আমরা কিন্তু মুখস্থ রাখবো না ৪, ১, ১। এখানে আমরা মানটা মুখস্থ রাখবো এবং প্রয়োজন অনুসারে এই মানগুলো অনুপাতের নিচে বসিয়ে দেব। বিষয়টা ক্লিয়ার কিনা? আমরা বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে কত হবে একটু বলো? তাহলে এই জায়গা থেকে মানগুলো এখানে বসিয়ে দিতে হবে। ধরো এরকম পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যে আমিষ, স্নেহ, শর্করার অনুপাত কত? পরীক্ষাতে চাইতে পারে বা কমা দিয়ে দিয়েও দিতে পারে। তাহলে তোমাকে এই জায়গা বুঝতে হবে যার মান যত সেখানে সেটা বসায় দিতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? তার মানে এটা মুখস্থ করার বিষয় নয়। এটা মুখস্থ করার বিষয় নয়। পারা যাবে, পারা যাবে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো শর্করা। একটু দেখে নাও। শর্করার আরেক নাম হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের আরেকটা নাম হলো পলিস্যাকারাইড। কার্বোহাইড্রেটের আরেকটা নাম হলো পলিস্যাকারাইড। কার্বোহাইড্রেটের আরেকটা নাম হলো পলিস্যাকারাইড। তাহলে শর্করা, কার্বোহাইড্রেট এন্ড পলিস্যাকারাইড, এটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হলো সুক্রোজ। সুক্রোজের আরেকটা নাম হলো ডাইস্যাকারাইড। যার আরেকটা নাম হতে পারে বিটা চিনি বা ইক্ষু চিনি। এখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এটাকে ভেঙে ২টি মনোমার পাওয়া যায়। একটা মনোমারের নাম হলো গ্লুকোজ, আরেকটা মনোমারের নাম হলো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ। তাহলে এখানে গ্লুকোজ বলতে আমরা বুঝি হলো C6H12O6। এখানে হলো C6H12O6 টু দি পাওয়ার 10। এখানে যদি আমরা অনুপাত বের করি, মানে অনুপাত বেরোবে হলো কাটাকাটি করলে 1:2:1।
কারণ ৬ ১২ ৬ কে এরকম করে লেখা যাবে। একটু দেখো। আমরা যেটা বোর্ডে লিখেছি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে পরীক্ষাতে কি চাইতে পারে? চাইতে পারে শর্করার অপার নাম কি? কার্বোহাইড্রেট, অপার নাম কি? পলিস্যাকারাইড। ভেঙে কি তৈরি হয়? সুক্রোজ। সুক্রোজ বলতে কি বুঝবো? ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? বিটা চিনি বা ইকোসিন। তাহলে পরীক্ষাতে চাইতে পারে বিটা চিনি কি? এক ধরনের সুক্রোজ। ইকোসিন কি? এক ধরনের সুক্রোজ। তারপর এটা ভেঙে ২ টা মনোমার হবে। ২ টা মনোমার হবে। একটা হলো গ্লুকোজ, একটা হলো ফ্রুক্টোজ। গ্লুকোজের C6H12O6 আর এটা জাস্ট N দিয়ে দিলে হবে। আর অনুপাত ১-২-১ ক্লিয়ার? আমরা শর্করার সাধারণ সংকেতটা এভাবে লিখতে পারতাম CnH2nOn অর্থাৎ C6H12O6। কারো কোনো প্রশ্ন থাকলে করো, না বললে বলো যে স্যার এটা কমপ্লিট, ডান, শেষ হয়েছে। শেষ হয়েছে কিনা? আমি তো অফিসকে বলেছি, তোমরা ওদেরকে জানায়ও অনলাইন জুমে দিলে আমার কোনো সমস্যা নাই। আমি ওদেরকে বলেছি যে আমাকে জুমের মাধ্যমে দিলেও কোনো সমস্যা নাই। আমি তোমাদের কথা বলে ক্লাস নিতে পারলে আরো বেশি মজা হতো। আমি যে ক্লাসটা নিচ্ছি তোমার সাথে কথা বলতে পারছি না, কিন্তু কথা বললে আমারই ভালো হতো, এটা তো আমি নিজেই বলছি। তাহলে এখান থেকে আমাদের কি কি প্রশ্ন হতে পারে মোটামুটি আমরা এটা সেট আপ দিলাম, ঠিক আছে। আহ শর্করার একটু দেখে নাও। শর্করা বা কার্বোহাইড্রেট যেটা, এটাকে আমরা যদি কত প্রকার বলি তাহলে শর্করা হচ্ছে ৩ প্রকার। শর্করা কত প্রকার? ৩ প্রকার, ভালো করে শুনবা। সেটা হচ্ছে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এখানে একটু তাকাও, এখানে মনো মানে কিন্তু এক। ঠিক আছে? তাহলে মনো মানে এক, অলিগো মানে ২ থেকে ১০, পলিস্যাকারাইড মানে বহু। এখানে মনোস্যাকারাইড বলতে আমরা কাকে বুঝি? যেমন গ্লুকোজ, যেমন ফ্রুক্টোজ। আর এখানে অলিগোস্যাকারাইড বলতে আমরা মেইনলি বুঝি যেটা আমরা যদি বলি ডাইস্যাকারাইড, যেমন বা তুমি মনে রাখতে পারো সুক্রোজ বা ল্যাকটোজ, এগুলো। আর বহু শর্করা বলতে আমরা কোনগুলোকে বুঝবো? যেমন গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে জমা থাকে যেটাকে আমরা বলছি। তারপরে শ্বেতসার, শ্বেতসার, গ্লাইকোজেন, শ্বেতসার। তারপরে হলো তোমার
তাহলে গ্লাইকোজেন, শ্বেতসার, শ্বেতসার এরকম করে যতগুলো আছে। দেখো আমাদের এটুকু লেখা হয়েছে কিনা, বোর্ডে যেটা লিখেছি, তাহলে আমাদের পরীক্ষাতে চাইতে পারে যে শর্করা কোনগুলো বা শর্করা কত প্রকার, তাহলে আমরা এখান থেকে পারবো ইনশাল্লাহ। শেষ বা ডান? না, জুমে হচ্ছে না ঠিকই, কিন্তু তোমরা যে ক্লাস করছো এখানে কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি আবারও বলছি, জুমে ক্লাস নিচ্ছি না, এটা যেমন সত্য, এমনি ক্লাস করে কি কোনো প্রবলেম ফেস করতেছো কিনা জানাও আমাকে। না ক্লাস করে তোমাদের ভালো লাগছে সেটাও জানাও। আমাদের কিছু শ্রেণী সংক্রান্ত প্রশ্নের সমাধান একটু দেখো। শ্রেণী সংক্রান্ত ভালো করে শুনবা, তোমাদের এগুলো অনেক কষ্ট করে পড়তে হবে, আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। শ্রেণী সংক্রান্ত কিছু প্রশ্ন দেখতে পারি, সেটা হচ্ছে যেমন যদি ফুল ফল থেকে যদি ফুল ফল থেকে প্রাপ্ত যে ফুল ফল হবে, যদি ফুল ফল সংক্রান্ত হয়, ফুল ফল সংক্রান্ত শ্রেণী, তাহলে সেটা হবে পতে ফ্রুক্টোজ। আর যদি সবজি বা ঘাস সংক্রান্ত শ্রেণী হয়, তাহলে সতে সুক্রোজ হয়। বিষয়টা দেখো, যত প্রকার প্রশ্ন আছে এটা দিয়ে সমাধান করা যাবে। আমি কি বলছি খুব মনোযোগ দাও। ধরো ফুল বা ফল থেকে যদি হয়, তাহলে এখানে ফ্রুক্টোজ হবে। আর সতে সবজি বা ঘাসের সতে সুক্রোজ। যদি আমরা কোনো প্রশ্নের সমাধান করতে চাই একটু দেখো, যদি আমাদেরকে বলে মধুর চিনি, ভালো করে বুঝবো মধুর চিনি। এখন তুমি বলো মধু আমরা কোথা থেকে পাই? সবজি থেকে পাই, ঘাস থেকে পাই, না ফুল থেকে, না ফল থেকে পাই? তাহলে ফুল ফল থেকে পাই, তাহলে মধুর চিনি অবশ্যই ফ্রুক্টোজ হবে। এখন যদি আমাদেরকে বলতো ইক্ষু চিনি, তোমরা সবাই জানো ইক্ষু হচ্ছে এক ধরনের ঘাস, তাহলে অবশ্যই হবে সুক্রোজ। যেমন বলতে পারে বিটা চিনি, আমরা সবাই জানি বিটা মানে বিট মানে সবজি, তাহলে হবে সুক্রোজ। বিষয়টা ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার কিনা? বিট চেনো কে কে? বিট, বিট দেখেছো কখনো? বিট এই মূলার মতো আকৃতি, গাজরের মতো, মূলা বা গাজরের মতো সংমিশ্রণে, মূলা গাজরের সংমিশ্রণে একটা সবজি, যেটা দেখতে টকটকে লাল, এটাকে কেউ জুস করে খেতে পারে। বিটরুট, বিটরুট বলে, মানে বিটের মূল অনেকে লিকুইড করে জুস করে খায়, তারপরে এটা দিয়ে সবজি টবজি করে খায়, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? রেসপন্স করো। তাহলে যে কোনো চিনি সংক্রান্ত প্রশ্ন আসলে এই সূত্র দিয়ে পারা যাবে। ফুল ফল থেকে হলে ফ্রুক্টোজ, সবজি ঘাস থেকে হলে সুক্রোজ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে।
যদি বলি আমরা শর্করার উৎস, শর্করার উৎস তুমি কি কি খেলে শর্করা পাবা? সবচেয়ে বেশি আলুতে আছে, ভাত, রুটি, গম, ভুট্টা ইত্যাদি। তবে মনে রাখতে হবে ভাত আমরা বেশি কিন্তু থাকে, আবারও বলছি শর্করা থাকে বেশি, শর্করা বেশি থাকে তাহলে কিন্তু আলু। আর শর্করা বেশি খাই আমরা, বেশি খাই তাহলে কিন্তু ভাত। বিষয়টা ক্লিয়ার? দেহে হজম হবে, শর্করা দেহে হজম হবে ইনসুলিন দ্বারা। ঠিক আছে, ইনসুলিন দ্বারা। আহ শর্করার অভাবে শর্করার অভাবে শর্করার অভাবে আহ শর্করার অভাবে আমাদের শর্করার অভাবে হাইপোগ্লাইসেমিয়া তৈরি হবে। হাইপোগ্লাইসেমিয়া, শর্করার অভাবে হাইপোগ্লাইসেমিয়া হবে। ঠিক আছে। আর শর্করার বেড়ে গেলে শর্করা বেড়ে গেলে আমাদের ডায়াবেটিস তৈরি হবে। ডায়াবেটিস মানে হলো মধুমেহ, যার প্রধান লক্ষণ হলো বহুমূত্র। একটু দেখে না এটুকু ক্লিয়ার কিনা। আমরা যেটুকু লিখেছি এটুকু নিয়ে কারো কোনো কথা আছে কিনা একটু বলো। শর্করার উৎস হচ্ছে আলু, ভাত, রুটি, গম, ভুট্টা ইত্যাদি। শর্করা বেশি থাকে আলুতে, বেশি খায় ভাত। শেষ কিনা? ক্লিয়ার? শেষ? আচ্ছা, একটু দেখে নাও। আমরা লিখবো হলো প্রোটিন। আচ্ছা, এখান থেকে আর একটু জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে একটু একটা জিনিস দেখাই দিই যে ডায়াবেটিসটা মূলত কেন হচ্ছে।
ইনসুলিনের অভাবে হচ্ছে। ইনসুলিন কি মূলত? ইনসুলিন হচ্ছে হরমোন যা শর্করাকে জারিত করে। শর্করাকে জারিত করে। ইনসুলিনের আবিষ্কারক ইনসুলিনের আবিষ্কারক ইনসুলিনের আবিষ্কারক হচ্ছে ইনসুলিনের সর্বপ্রথম আবিষ্কারক ইনসুলিনের সর্বপ্রথম আবিষ্কারক এডওয়ার্ড শার্পে ১৯১৬ সালে। ইনসুলিনের আবিষ্কার ও ব্যাখ্যা ইনসুলিনের আবিষ্কার ও ব্যাখ্যা স্যার ফ্রেডরিক বেন্টি ১৯২২। এটা হলো ইউএসএ, এটা হলো জার্মানি। একটু দেখো এইটুকু ক্লিয়ার কিনা। আমরা যেটুকু বোর্ডে লিখেছি এইটুকু ক্লিয়ার কিনা। আমরা কিন্তু এখানে একটা ভুল করি। ভুলটা হচ্ছে ইনসুলিনের সর্বপ্রথম আবিষ্কারক বললে এক ধরনের অ্যান্সার হবে, ইনসুলিনের আবিষ্কার ও ব্যাখ্যা বললে এক ধরনের অ্যান্সার হবে। ক্লিয়ার? শেষ কিনা বলো তো? এই তথ্যগুলো কিন্তু একটা রেয়ার ইনফরমেশন। এটা কিন্তু আমরা পরে বুঝবো যে এটার গুরুত্ব কত। একটু দেখো, তোমরা পরে অনেক গুরুত্বের সাথে এগুলো মনে রাখতে হবে। শুধু আবিষ্কারক বললে, আবারও বলছি, শুধু আবিষ্কারক বললে দুইটা একসাথে থাকবে, শার্পে ও বেন্টিং, তখন দুইটাই দাগাবো। আর কিছু না থাকলে প্রথম জনকে প্রায়োরিটি দিব, আর সাথে যদি ব্যাখ্যা কথা থাকে তাহলে পরের জনকে প্রায়োরিটি দিব। তাহলে কিছুই না বললে অবশ্যই প্রথম জনকে প্রায়োরিটি দিতে হবে, এটা তো আলোচ্য বিষয়ই নয়, তুমি তো বুঝতে পারছো। সেটা হচ্ছে ইনসুলিনের উৎপত্তি নিয়ে প্রশ্ন হতে পারে। ইনসুলিন কোথা থেকে উৎপত্তি লাভ করে? এখানে তিনটা বিষয় জরুরি। একটা হলো কোন অঙ্গ থেকে, কোন অঙ্গ থেকে, একটা হলো কোন স্থান থেকে, একটা হলো কোন কোষ থেকে বা কোন ধরনের কোষ থেকে। যখন অঙ্গ বলবে তখন অ্যান্সার হবে অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস। যখন স্থান বলবে তখন অ্যান্সার হবে আইলেটস অফ
ল্যাঙ্গারহ্যান্স। আরেকটা হলো বিটা কোষ থেকে। একটু দেখো বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে যদি বলে ইনসুলিনের উৎপত্তি বললেই আমাদের এক্ষেত্রে উত্তরটা শেষ হয়ে যাবে না। আগে আমাদের প্রশ্নটা দেখতে হবে এটা কোন অঙ্গ, নাকি কোন স্থান, নাকি কোন কোষ বলেছে। ক্লিয়ার? একটু বলো তো ক্লিয়ার কিনা। ওকে, তাহলে একটু বিষয়টা বলে রাখি। ধরো আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছে ইনসুলিন কোন অঙ্গ থেকে উৎপন্ন হয়, তাহলে হবে অগ্নাশয়। মনে রাখতে হবে অগ্নাশয়ের ইংরেজি কিন্তু প্যানক্রিয়াস। দুইটা থাকলে অবশ্যই বাংলাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে বাংলা এবং ইংরেজি নিয়ে বিতর্কের সৃষ্টি হলে বাংলাকে প্রায়োরিটি দিতে হবে। আর যদি বলে কোন স্থান থেকে, তাহলে আমরা দেবো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর যদি বলে কোন কোষ থেকে উৎপন্ন, তাহলে হচ্ছে বিটা কোষ। বিষয়টা ক্লিয়ার আশা করি। এখন আমরা লিখবো প্রোটিন। প্রোটিন বা আমিষ। এটার একক হলো, একককে আমরা অনেক সময় বলি মনোমার। অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড নিয়ে কি কি প্রশ্ন হতে পারে দেখো। প্রশ্ন হতে পারে পৃথিবীতে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে? প্রায় 500 ধরনের। প্রায় 500 ধরনের। 2 নম্বর হলো, যদি বলে ইনসুলিন তৈরিতে কতগুলো লাগে? তাহলে প্রায় 22 ধরনের। আমাদের অত্যাবশ্যকীয় কতগুলো আছে বা ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? তাহলে 10 ধরনের। আর যদি বলে শিশুদের, তাহলে 8 ধরনের। আর যদি বলে শিশুদের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, তাহলে হবে হলো 10 ধরনের। একটু খেয়াল করে দেখবা ভালো করে, যদি পরীক্ষাতে আসে প্রোটিনের বা আমিষের একক বা মনোমার কি। একক যে কথা, মনোমার সে কথা। মনো শব্দের মানে হলো, ভালো করে শুনবা, মনো মানে কিন্তু এক, আর মিরস শব্দের মানে হলো পার্ট, একক পার্ট। তাহলে আমিষ বা প্রোটিনের মনোমার বললে কিন্তু অ্যামাইনো অ্যাসিড। পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিড আছে প্রায় 500 ধরনের। ইনসুলিন তৈরিতে লাগে 22 ধরনের। আমাদের শরীরে অত্যাবশ্যকীয় আছে 8 ধরনের। শিশুদের অত্যাবশ্যকীয় আছে 10 ধরনের। সেটা ক্লিয়ার? ওকে।
যদি বলে প্রোটিনের উৎস, তাহলে শুট কি? মুসুরির ডাল। গরুর মাংস। সামুদ্রিক ইলিশ। তারপরে মুরগি ইত্যাদি। দেহে হজম হয়। থাইরক্সিন হরমোন দ্বারা। দেহে হজম হয় থাইরক্সিন হরমোন দ্বারা। ন্যাচারাল প্রোটিন। P49। দেখো এইটুকু ক্লিয়ার কিনা। বোর্ড ব্লুর হচ্ছে, আসলে তো হওয়ার কথা না অনিকা। আবার একটু দেখো তো এখন ক্লিয়ার আছে কিনা। এখন ক্লিয়ার আছে কিনা। এটুকু ক্লিয়ার। তাহলে এখন বলো, রেসপন্স করো। আমাদের যদি পরীক্ষাতে বলে নিচের কোনটিতে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যাবে, সেখানে আছে মুসুরির ডাল, গরুর মাংস, সামুদ্রিক মাছ, দেশি মোরগ। আমরা কি দাগাবো, গরুর মাংস নাকি মুসুরির ডাল? একটু বলো তো কি দাগাবো। অনেক জায়গায় লেখা আছে গরুর মাংস, আসলে কি হবে? না এমনি বোর্ড কি ক্লিয়ার নাই, রিফাত কি ক্লিয়ার? মানে আমার এখানে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা একটু দেখে নাও আবার একটু। একটু দেখো। আহ প্রোটিনের অভাবে শিশুদের দুইটি রোগ হয়। একটা হলো কোয়াশিওর কর, আর একটা হলো ম্যারাসমাস। একটা হলো কোয়াশিওর কর, একটা হলো ম্যারাসমাস। ও P49 নাকি P53? P49। P53। আশা করি সমাধান দিয়েছি।
কেন? যেটা সামনে আগে লিখেছি। আমার কথা শোনো, আমি একটু ক্লিয়ার করি শুরু থেকে। যতগুলো ক্লাস আমি নিব, যাকে আমি আগে লিখেছি অবশ্যই সেটার গুরুত্ব বেশি। তাহলে সবচেয়ে বেশি প্রোটিন আছে কিসে বলবো? শুটকিতে। সেকেন্ড কাকে? মুসুরির ডাল। থার্ড গরুর মাংস। আমি কি বুঝাতে পেরেছি? আমি তো গুরুত্ব বলে তাকে আগে লিখেছি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুইটা মারাত্মক রোগ হয়। একটা হলো কোয়াশিওরকর। তাহলে আমরা মনে রাখবো এটা বানানে বড়, তাহলে মনে রাখবা শিশু মোটা হবে। যে রোগটা বানানে বড় সেটা শিশু কি হবে? মোটা বা স্ফীত হবে। মোটা বা কি হবে? স্ফীত হবে। ওকে। আর যেটা হলো ইয়ে, তাহলে সেটা কি হবে? শিশু শুকনা হবে। তাহলে আমরা মনে রাখতে পারি কিরকম? যে যেটা বড় বানান সেটা স্ফীত হবে, যেটা ছোট বানান সেটা শুকনা হবে। এখন আমরা কি লিখবো? যে এখানে একটা জিনিস দেখবো যে দীর্ঘদিন খেসারি ডাল খেলে ল্যাথারিজম রোগ হয়। ল্যাথারিজম হচ্ছে লেগের রোগ। মনে রাখার সুবিধা কি? ল্যাথারিজম লেগের রোগ। ল্যাথারিজম লেগের রোগ। ক্লিয়ার? এখন কি বিষয়টা ক্লিয়ার? এখন দীর্ঘদিন খেসারি ডাল খেলে কেন ল্যাথারিজম হবে? প্রশ্ন হতে পারে। তাহলে বি ও এ এ এন্টি অ্যামাইনো অ্যাসিড থাকবে। এটার জন্য আমাদের পায়ের মধ্যে সমস্যা দেখা দেবে। অ্যান্টি অ্যামাইনো অ্যাসিড বি ও এ এ দেখা যায়। এটা হলো বিটা এন। দেখো তো দেখা যায় কিনা বাম দিকটা? বিটা এন। অক্সাইল অ্যামিনো। দেখো তো, বিটা এন অক্সাইল অ্যামিনো এল। লিখছো? এটা ফুল ফর্ম লিখে নাও। বিওএ হচ্ছে বিটা এন অক্সাইল অ্যামিনো এল অ্যালানিন। কারো কোনো বোর্ডে যতটুকু লিখেছি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি আবার সহজ করে বলি, দুইটা তথ্য দিয়ে চেষ্টা করেছি। প্রোটিনের অভাবে শিশুদের দুইটা রোগ হবে, কোয়াশিওরকর, ম্যারাসমাস। আমার সাথে একবার বলো, কোয়াশিওরকর, ম্যারাসমাস। কোয়াশিওরকর বানানে বড়, শিশু স্ফীত হবে। ম্যারাসমাস বানানে ছোট, শিশু শুকনা হবে। দীর্ঘদিন খেসারি ডাল খেলে ল্যাথারিজম রোগ হয়। ল্যাথারিজম মূলত লেগের রোগ। আর ল্যাথারিজম হলো বি ও এ এ এন্টি অ্যামাইনো অ্যাসিডের ফলে হয়। আর এটা হলো বিটা এন অক্সাইল অ্যামিনো এল অ্যালানিন। অ্যামাইনো এল অ্যালানিন। ক্লিয়ার? দেখো লিখে দিয়েছি মানে। আমি একটু বুঝাই বলি 30 সেকেন্ড দেখো। আমরা প্রোটিন খাচ্ছি কেন? আমরা তো প্রোটিন খাচ্ছি অ্যামাইনো অ্যাসিডের জন্য।
কারণ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার। যে অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের দেহ গঠন করবে, আমরা সুঠামো দেহ থাকবো, সুস্থ দেহে বাঁচবো, রাইট? কিন্তু তুমি দীর্ঘদিন খেসারি ডাল খেলে, অন্য কোনো ডাল না বা অন্য কোনো কিছু না, এটাই তো পরীক্ষার প্রশ্ন। দীর্ঘদিন খেসারি ডাল খেলে এক ধরনের অ্যান্টি অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের মধ্যে ঢুকবে। ঝুঁকে কি করবে? আমাদের যে পায়ের পেশিগুলো আছে, পেশিগুলোকে দুর্বল করে ফেলবে। তারপর আমাদের পায়ের হাড়গুলো আছে, হাড়গুলোকে শুকনা করে ফেলবে। তখন আমরা কি করতে পারবো না? আমরা পা দিয়ে হেঁটে বেশি দূরে যেতে পারবো না। এই যে পায়ের যে রোগটা হলো, এই যে এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের প্রভাবে হলো। এখন তুমি জানো যে ভাইরাস হচ্ছে ক্ষতিকর, অ্যান্টিভাইরাস। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের উপকার, আর এখানে অ্যান্টি অ্যামাইনো অ্যাসিড আমাদের ক্ষতি করছে। তখন তুমি জিজ্ঞেস করতে পারতে যে স্যার, যে খেসারি ডালের মধ্যে এমন কি আছে যার কারণে আমার পায়ের যে প্রবলেমটা হচ্ছে, জিজ্ঞেস করতে তো। সেইটাই আমি বললাম যে এই ডালের মধ্যে বি ও এ এ এক ধরনের উপাদান আছে যার কারণে আমাদের এই পায়ের রোগটা হচ্ছে। তখন তুমি জিজ্ঞেস করতে পারো যে স্যার বি ও এ এখন কি? তাই আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি যে এখানে বিটা এন অক্সাইল অ্যামাইনো এন অ্যালানিন, এইটার ফুল ফর্ম। এইটার কারণেই আমার এই লেথারিজম রোগটা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার কি? এটা কিন্তু রেয়ার ইনফরমেশন, অনেকে আমরা বুঝি না, এই জন্য এগুলোকে আমরা না পড়ে চলে যাই। সেই জন্য আমি এগুলো ক্লিয়ার করে দিই। সত্যি করে বলবো, যদি বুঝে থাকো বলো যে স্যার শান্তি মতো বুঝেছি, না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো, বলো। আমরা কি শুনতে পাচ্ছি? আবার একটু বলবো, বলি। ভাই, আমরা প্রোটিন খাচ্ছি মানে কি? আমার শরীরের মধ্যে অ্যামাইনো অ্যাসিড যাচ্ছে, যেটা আমার শরীরের জন্য উপকার হচ্ছে। আর দীর্ঘদিন খেসারি ডাল খেলে ওখানে এক ধরনের অ্যান্টি অ্যামাইনো অ্যাসিড আছে যা আমার শরীরের ক্ষতি করছে। যেগুলো উপকার সেটা তার পরীক্ষাতে আসতেছে না, যেটা দ্বারা ক্ষতিকর সেটাই পরীক্ষাতে চাচ্ছে। যে খেসারি ডালে এমন কি আছে যা আমার জন্য ক্ষতি হচ্ছে, সেই জিনিসটাই হলো বিওএ। সেইটার ফুল ফর্ম লিখেছে। আবার বলবো কিনা? আবার বলবো অনিকা, আবার বলবো। এটা এটা অনেকে লেখে না এই কারণে, এই যে আমরা অনেক সময় ক্লিয়ার করতে পারি না, এই জন্য আমি লিখেছি, আমি ক্লিয়ার করে দিতে চাই যে অ্যামাইনো অ্যাসিড আমাদের জন্য উপকার আর অ্যান্টি অ্যামাইনো অ্যাসিড আমাদের জন্য ক্ষতিকর। সেই অ্যান্টি অ্যামাইনো অ্যাসিডটা খেসারি ডালের মধ্যে আছে, সেইটার নামই তো বিওএ। সেটাই তো লিখলাম। এটা তো দেখা যাবে না যে চোখ দিয়ে দেখবা তুমি, এটা শুধু জেনে রাখার জন্য। তোমাদের বইগুলোতে দেখবা এত ডিপলি লেখেও নাই। আচ্ছা, একটু দেখো, আমরা একটু সহজ করে বুঝাই বলি যে আমরা তো শর্করা দেখলাম, তারপরে প্রোটিন দেখলাম, তাই না? এখন আমাদের দেখতে হবে ফ্যাট বা স্নেহ। কি বলছে দেখো। এবং যে প্রশ্নগুলো ভুল সংশোধন করে দিচ্ছে, এটা তোমরা বই ঠিক করে নিবে। অনেক জায়গায় লেখা আছে ন্যাচারাল প্রোটিন P53, এটা হবে না, কেটে দিবা। এটা হলো P49, এটা স্বীকৃত একটা ওয়ার্ড। তাহলে এটার মনোমার হলো ফ্যাট বা স্নেহের মনোমার হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এবং এটা আমরা কি কি খেলে, মানে কোথা থেকে এগুলো আমরা পাবো? যেমন ঘি, তেল, চর্বি, দুগ্ধ জাতীয় খাবার, আমরা এগুলো থেকে স্নেহের ঘাটতি পূরণ করতে পারবো। তাহলে এগুলো আমাদের দেহে হজম হবে কিভাবে? দেহে হজম হবে থাইরক্সিন হরমোন দ্বারা। থাইরক্সিন হরমোন দ্বারা। একটু দেখো, আমরা যদি একটু খেয়াল করি, সবাই একটু হাত দাও।
আমাদের এই পাশে আর এই পাশে ২ টা থাইরয়েড গ্ল্যান্ড আছে। একটু হাত দিলে ২ টা বলের মতো ধরতে পারবা। দেখছো কিনা আমি জানি না। ২ টা থাইরয়েড গ্ল্যান্ড আছে। এই ২ টা গ্ল্যান্ড শব্দের মানে হলো গ্রন্থি বা থলি। এই জায়গায় আল্লাহ ২ টা থলি দিয়ে দিয়েছে। এখান থেকে একটা রস বের হবে। সেই রসটার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন, যেটা আমাদের এই যে আমরা দুধ খাই, তেল খাই, এগুলো আমাদের দেহের মধ্যে হজম করার জন্য দায়ী। দেখবো অনেকের থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হলে তারা দুধ খেতে পারে না, তেল খেতে পারে না, ঘি খেতে পারে না। তার মানে পর্যাপ্ত থাইরক্সিন বের হচ্ছে না। ঠিক তেমনি যখন ইনসুলিন মানুষ বের হয় না, তখন মানুষ শর্করা খেতে পারে না। খাইলে তার ডায়াবেটিস বেড়ে যায়। রাইট কিনা? তার মানে হরমোনাল প্রবলেম কিন্তু একটা মারাত্মক আ বিপদগ্রস্ত করে দেবে। সেজন্য আমাদের নিয়ন্ত্রিত জীবনযাপন করা উচিত। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো এটার অভাবে মানে ফ্যাটের অভাবে আমাদের কি প্রবলেমটা হবে দেখে নাও। সেটা হলো ত্বকীয় সমস্যা দেখা দেবে। ত্বকীয় সমস্যা বলতে আমরা কি বুঝি? যেমন ডার্মাটোসিস, ডার ডারমাটোসিস হয়ে যায়। দেখো আমরা যেটুকু বোর্ডে লিখেছি এটুকু ক্লিয়ার কিনা? দেখো আমাদের বোর্ডে যেটুকু লিখেছি এটুকু ক্লিয়ার কিনা? তাহলে পরীক্ষাতে চাইতে পারে যে ফ্যাটের মনোমার কি, এটার উৎস কি, কিভাবে হজম হয়, এটার অভাবে আমাদের কি প্রবলেম দেখা দেয়, এটুকু ক্লিয়ার কিনা? ওকে, এখন আমাদের দেখতে হবে ভিটামিন সংক্রান্ত একটু দেখে নাও। যেমন ভিটামিন একটু দেখো। ভিটামিন মানে হলো আমরা বলেছিলাম খাদ্য প্রাণ। এটাকে কেউ বলে জৈব প্রভাবক। কেউ এটাকে বলে জৈব উদ্দীপক। তার মানে এই সবগুলোই আমাদের জানা উচিত। এটা আমাদের কি করে? এটা কি করে জানো? রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন ২ প্রকার। ভিটামিন ২ প্রকার, সেটা হলো ভালো করে বুঝবা। একটা হলো পানিতে দ্রবণীয়, আরেকটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, যেটা পানিতে অদ্রবণীয় তবে এরা তেল বা চর্বিতে দ্রবণীয়। মনে রাখতে হবে মোট ভিটামিন হচ্ছে, ভালো করে শুনবা, মোট ভিটামিন হচ্ছে ৬ ধরনের। তাহলে যেহেতু ৬ ধরনের ভিটামিন, মোট ভিটামিন যেহেতু ৬ ধরনের, তাহলে এইটার ভাগে পড়বে কে? ২। তাহলে এইটার ভাগে পড়বে কয়টি? ৪ টি। যেমন বি আর সি, ভিটামিন বি, সি। আচ্ছা, তাহলে এটার ভাগে পড়বে হলো এডেক। মনে রাখবো এডেক। আসলে মোট ভিটামিন থেকে একটু বের করে দেখো যে মোট ভিটামিন গুলো কি যদি আমরা পড়ি এ, বি, সি, ডি, ই, কে। যদিও এটা কমপ্লেক্স লেখা থাকে মূলত, তাহলে এ, বি কমপ্লেক্স, সি, ডি, ই, কে। তাহলে ৪ টা এখানে চলে গেছে এডেক। তাহলে বাকি ২ টা এখানে। তাহলে যদি পরীক্ষাতে বলে পানিতে দ্রবণীয় ভিটামিন কয়টি? তাহলে ২ টি। আর পানিতে অদ্রবণীয় কয়টি? তাহলে কিন্তু ৪ টি। মোট মিলে ৬ টি।
একটু খেয়াল করে দেখো আমরা ক্লিয়ার কিনা। ভিটামিন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। শেষ কিনা? ওকে। আমাদের অনেক সময় রিটেনও পরীক্ষাতে প্রশ্ন আসে যে তোমার ভিটামিনের প্রকারভেদ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। আমরা শুধু বি কমপ্লেক্সটা বাদ দেব। এখানে লিখবো ভিটামিনের নাম, রাসায়নিক নাম, উৎস, অভাবজনিত রোগ, একটা হলো ভিটামিন এ, নাম হলো রেটিনল। এটা আমরা বেশি পাবো গাজর, পাকা আম, পাকা পেঁপে। গাজর, পাকা আম, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, মলা মাছ, মাছের মাথা, এবং এখানে আমাদের যে রোগগুলো সেটা হচ্ছে রাতকানা, এক্সেন, আর হলো লেথারিজম। একটা জিনিস শিখে রাখো, লেথারিজম যে লেগের রোগ, এটা দুইটা কারণ হতে পারে। যেমন লেথারিজম ভিটামিন এর অভাবে হতে পারে, লেথারিজম দীর্ঘদিন খেসারি ডাল খেলে হতে পারে। এই জন্য তথ্য দুটি জানা উচিত। আর একটা মজার কথা বলি, যেমন আমি গত ক্লাসেও বলেছিলাম যে ক্যান্সারের ক্ষেত্রে, বা ফার্স্ট ক্লাসে বলেছিলাম ক্যান্সারের ক্ষেত্রে বলেছিলাম যে ক্যান্সার সংক্রামকও হতে পারে, ক্যান্সার অসংক্রামকও হতে পারে। অসংক্রামক মানে হলো কোষের অস্বাভাবিক বৃদ্ধি, আর সংক্রামক হচ্ছে প্যাপিলোমা ভাইরাসের আক্রমণ। ঠিক তেমনি লেথারিজম দীর্ঘদিন খেসারি ডাল খেলেও লেথারিজম হতে পারে, ভিটামিন এর অভাবেও লেথারিজম হতে পারে। ভিটামিন সি, ভিটামিন সি হলো ভিটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, এটা সবচেয়ে বেশি পাবো হলো তোমার আমলকি, কাজি পেয়ারা, বিডি মানে বাংলাদেশ বললে কাজি পেয়ারা, ঠিক আছে? তারপরে তোমার টক ফল ইত্যাদি। এটার অভাবে, ভিটামিন সির অভাবে দুইটা রোগ হবে। একটা হলো স্কারভি, একটা হলো স্কারভি। স্কারভি
আরেকটা হলো পায়োরিয়া। পায়োরিয়া, স্কারবি পায়োরিয়া হলো দুইটা হলো দাঁতের রোগ। দাঁতের রোগ। স্কারবি পায়োরিয়া হচ্ছে কিসের রোগ? দাঁতের রোগ। ভিটামিন ডি। ভিটামিন ডি হলো পলিক্যালসিফেরল। পলিক্যালসিফেরল। এটা সবচেয়ে বেশি পাবো হলো সূর্যের আলোতে, তারপরে তোমার মাছের তেল, ডিমের কুসুম। এখানে যে রোগটা হবে সেটা হলো রিকেটস, যেটা হবে শিশুদের। আর অস্টিওম্যালেশিয়া। 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 একটু দেখো এটুকু লেখা হয়েছে কিনা। এ সি ডি, কারণ বি কমপ্লেক্সটা আমরা পরে পড়াবো, ক্লিয়ার? খুব সহজে মনে রাখা যাবে। এ রেটিনল, গাজর, পাকা আম, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মলা মাছ, মাছের মাথা, রাতকানা রোগ হবে। রাতকানা রোগের প্রতীক হচ্ছে এক্সএন, ক্লিয়ার? এক্সএন পজিটিভ মানে রাতকানা রোগী, নেগেটিভ মানে রাতকানা রোগী না, ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি কি বলছি, তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন আমাকে চাইলে করতে পারবা। আমার সাথে একবার একটু সবাই বলতে পারো। এর অভাবে রাতকানা হয়, সবাই আমরা জানি। তার রাসায়নিক নাম রেটিনল। একবার বলো, এর অভাবে রাতকানা রেটিনল। আর সির মধ্যে অ্যাসিড থাকে। আর ডি তে আমরা এটা মনে রাখতে পারি ডিকো। মনে রাখবো কি বলো? ডিকো। এটা মনে রাখবা। টিক্স। ডি তে ভিটামিন ডি, আর কো তে পলিক্যালসিফেরল। ওকে।
সবচেয়ে বেশি ভিটামিন ই পাওয়া যায় অঙ্কুরিত বীজ, দুধ, ডিম, কলা, মধু ইত্যাদিতে। এগুলোর অভাব হলে আমাদের কি হয় একটু দেখে নাও। তাহলে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং চুল পড়ে যায়, একটু দেখে নাও। একটু দেখো, সেটা হচ্ছে ভিটামিন কে হচ্ছে কলিক্যালসিফেরল। বাঁধাকপি, রঙিন শাকসবজি, দুধ, ডিম এগুলো কেটে গেলে রক্ত জমাট বাঁধে না, যাকে আমরা বলি হিমোফিলিয়া।
আসসালামু আলাইকুম। আমরা আসছি কিনা একটু বলো? একটু সহজ করে বলি। সেটা হলো তোমার ভিটামিন কে হলো রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে। আমরা যদি আ 2nd ক্লাস করি মেডিকেল সায়েন্স 2 এ সেখানে বলেছিলাম রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর হচ্ছে 13 টি। মনে আছে? আর রক্ত জমাট বাঁধার জন্য কর্পাসেলস থাকে ৩ ধরনের আর ভিটামিন থাকে ১ ধরনের। স্পষ্টতই বলেছিলাম যে ভিটামিন কে ছাড়া রক্ত জমাট বাঁধবে না এবং জানো যাদের বয়স বেশি হয়ে যায়, তাদের যদি কোনো অপারেশন করা লাগে, সেই অপারেশন রোগীর অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তাদের ভিটামিন কে ঠিকঠাক আছে কিনা রক্তে এটা দেখে নেওয়া হয়। এবং যদি এটা কম থাকে তাহলে তার ভিটামিন কে আ ইনজেকশন তাকে আগে দিতে হয়। এখানে মাংসপেশির মধ্যে ইনজেকশন গুলো দিয়ে তার ভিটামিন কে এর লেভেল ঠিক করে তারপরে অপারেশন গুলো করা লাগে। নাহলে রক্ত জমাট বাঁধতে পারে। তাহলে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি মনে হয়। হ্যাঁ? কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, "স্যার ভিটামিন কে রক্ত জমাট বাঁধায়।" হ্যাঁ, রক্ত জমাট বাঁধায় বলতে রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে। অনুচক্রিকাকে। আচ্ছা, এখন আমরা দেখব ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে পড়বে হলো তোমার বি1, বি2, বি3, বি5, বি7, বি9, বি12। এখন বি1 বলতে আমরা কি বুঝবো? থায়ামিন। এটার রাসায়নিক নাম হলো থায়ামিন। ভিটামিন বি1 মানে থায়ামিন। একটু খেয়াল করে দেখো। লেখা শেষ? এবং এইটার অভাবে রোগ বেরি-বেরি, বেরি-বেরি ও গ্লুকোমা রোগ হয়। তুমি একটু বুঝায় বলি, ভিটামিন বি কমপ্লেক্সের একবার উৎসটা দেখে নাও, উৎস। ভিটামিন বি কমপ্লেক্সের উৎস হচ্ছে বৃষ্টি, চা, কফি। আমরা যে চা, কফি খাই সেগুলো হচ্ছে বি কমপ্লেক্সের উৎস। তাহলে বারবার তার উৎস লিখে লাভ নেই। তাহলে বি1 থায়ামিন, বেরি-বেরি, গ্লুকোমা রোগ হয়। ওকে। এটা হলো রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন। তাহলে রিবোফ্লাভিন হচ্ছে কোন রোগ হবে? ঠোঁটে মুখে ঘা হবে। ঠোঁটে মুখে ঘা হবে। নিয়াসিন, প্লেগ্রা রোগ হবে। প্লেগ্রা রোগ। দেখো একটু বলছে কিনা। পেন্টাথনিক অ্যাসিড। এটা হৃৎপিণ্ডের দুর্বলতা, অনিদ্রা ও 6 টাও পড়ায় দিই। 6 ও আছে। 6 হচ্ছে থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, পেন্টাথনিক অ্যাসিড। পাইরোডক্সিন, অ্যানিমিয়া।
দেখো ঠিক আছে কিনা। লেখা শেষ। তাহলে অ্যানিমিয়া হবে। আর মৃগী রোগ, অনেকে দেখবা মৃগী রোগ বা খিঁচুনি রোগ হয়। তারপরে হলো তোমার, লিখছো? বায়োটিন। তাহলে 7 হলো বায়োটিন, যেটার অভাবে আমাদের চর্মরোগ হবে। ফলিক অ্যাসিড, এটা হচ্ছে বন্ধ্যাত্মতা, হ্যাঁ, বন্ধ্যাত্ব দেখা দেবে। আর এটা হচ্ছে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন অ্যানিমিয়া। একটু দেখে না, একটু যদি লেখা শেষ হয় আমাকে একটু বলবা প্লিজ। তাহলে B1 থায়ামিন বেরি গ্লুকোমা, B2 রিবোফ্লাভিন ছোটে মুখে ঘা হওয়া, 3 নিয়াসিন প্লেগ্রা, প্লেগ্রা মানে হচ্ছে মাংস খসে খসে পড়া, হচ্ছে ঘা সৃষ্টি হয়। পেন্টাথনিক অ্যাসিড হৃৎপিণ্ডের দুর্বলতা ও অনিদ্রা, পাইরোডক্সিন অ্যানিমিয়া মৃগী রোগ। ঠিক আছে? বায়োটিন চর্মরোগ, ফলিক অ্যাসিড বন্ধ্যাত্ব, আর সায়ানোকোবালামিন অ্যানিমিয়া রোগ হবে। এখানে আরেকটা কথা লিখতে পারো, চুল পড়ে যায়, চর্মরোগ বা চুল পড়ে যায়। কিছু আছে কমন বিষয় পড়ে যেতে পারে, যেমন এখানেও অ্যানিমিয়া আছে, এখানেও অ্যানিমিয়া আছে। তাহলে বুঝতে হবে, একটু খেয়াল করে বলি, এখানে যদি দুইটা অ্যানিমিয়াই পরীক্ষার অপশনে থাকে তাহলে কোন রোগ হবে? অবশ্যই এইটাকে ধরতে হবে, কারণ অ্যানিমিয়া B12 কেই প্রায়োরিটি দিতে হবে। দেখো খনিজ লবণ, খনিজ লবণ যদি আমরা একটু ছোট করে বলি, যেমন আয়োডিন। তাহলে আয়োডিনের অভাবে কি হবে? এটা আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হবে, থাইরয়েড সমস্যা হবে, বা প্যারাথাইরয়েড সমস্যা হবে। প্যারাথাইরয়েড সমস্যা হবে। আয়োডিনের মূল উৎস কি? আয়োডিন যুক্ত লবণ, সামুদ্রিক মাছ ও শৈবাল। আয়োডিন, ঠিক আছে। আয়রন, আয়রনের অভাবে কি হবে? অ্যানিমিয়া। আয়রনের আরেক নাম হলো লৌহ। এটার উৎস কি? পশু।
সোডিয়াম। সোডিয়ামের অভাবে কি হবে? অবসান্যতা। অবসান্যতা। ঠিক আছে? অবসান্যতা দেখা দেবে বা জড়তা। আর এটার উৎস কি? খাবার লবণ। দেখো, আমরা প্রত্যেকটার অভাবজনিত রোগ এবং উৎস লিখে দিয়েছি, ক্লিয়ার কি? ক্যালসিয়াম। হৃৎপিণ্ডের দুর্বলতা। দাঁত ও হাড় ক্ষয়। তার প্রধান উৎস হচ্ছে দুধ। ফসফরাস। হাড়ের বৃদ্ধি ব্যাহত এবং ক্ষয় হয়। উৎস: আট জাতীয় খাবার। ভাই আমি একটু বুঝাই বলি, এরা তো আর ভিটামিনের আলাদা আলাদা অংশ না। ভিটামিনের নাম হলো বি কমপ্লেক্স। ভালো করে বুঝবা, ভিটামিনের নাম হলো বি কমপ্লেক্স। তা আমি যখন বৃষ্টির পানি খাচ্ছি আমি তো সবগুলো পেয়ে যাচ্ছি। আমি যখন চা কফি খাচ্ছি আমি তো সবগুলোই পেয়ে যাচ্ছি, বি কমপ্লেক্সই পাচ্ছি, তাই না? তবে আলাদা আলাদা করে যদি হয় সেগুলো তো উৎস লিখে দিচ্ছি। আলাদা আলাদা গুলোর উৎস লিখে দেওয়া যেত, ঠিক আছে? এগুলোর উৎস আলাদা করে পড়তে হবে না, কিন্তু খনিজ লবণের উৎস আলাদা লাগবে, সেটা আমি লিখে দিয়েছি। ওগুলো তো ভিটামিন তো মূলত একটাই, বি কমপ্লেক্স। দেহের প্রতিটি সজীব কোষে 60 থেকে 70% পানি থাকা আবশ্যক। এটা যদি 10% এর নিচে নেমে যায় তখন কোষের মৃত্যু ঘটে। এজন্য পানির অপর নাম জীব। এবং দেহের মধ্যে আমাদের এই বিক্রিয়াটা ঘটে দেখবা, যে C6H6 অক্সিজেন আর পানি, এটিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়াটা ঘটে, এটা পানি ছাড়া হবে না। দেখো আমরা যেটা লিখেছি এটা ক্লিয়ার কিনা?
আমাদের এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ একটু মেসেজ দাও। কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমি ৩ মিনিট উত্তর দিতে চাই। যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাও। যে কোনো প্রশ্ন। সংকেতটা আবার বলি, সংকেত না এটা বিক্রিয়া। এটা হলো কোষীয় বিক্রিয়া। এটা হলো গ্লুকোজ অক্সিজেন আর পানির সাথে বিক্রিয়া করে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এটাকে আমরা শক্তি বলে থাকি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই যতটুকু ক্লাস নিয়েছি আমাদের প্রিলিমিনারির জন্য আমাদের এতটুকু পড়লে হবে। তারপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে চাই। যে কোনো প্রশ্ন। যে কোনো প্রশ্ন। যেমন আমি তোমাদের একটু কয়েকটা প্রশ্ন আমি বলতে পারি এরকম যে একটু সহজ করে। যে ডিম, দুধে ভিটামিন সি থাকে না। এটা মাঝে মধ্যে আসে। যেমন মধুতে ভিটামিন ডি থাকে না। ওকে? দেহে তৈরি হয় না ভিটামিন কে। আরো কোনো প্রশ্ন আছে থাকলে একটু করো প্লিজ। আমরা যেটুকু ক্লাস করেছি তোমাদের এটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? যদি না থাকে তাহলে বুঝবো ইনশাল্লাহ পারবো। তাহলে আমরা শেষ করতে পারি কিনা বলো। ঠিক আছে, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।